সিএস মনিটরের 2017 সালের একটি রিপোর্ট অনুযায়ী প্রতি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইডের কারণে প্রায় 3 বর্গমিটার আর্কটিক অঞ্চলে গ্রীষ্মকালে সাগরের উপরে থাকা বরফ গলে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের মতো নিচু অঞ্চলে বসবাসকারীরা ঝড় এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে প্রতি বছর। বর্তমানে মানুষ প্রতি বছর প্রায় 35 থেকে 40 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড বা CO2 নির্গত করছে। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন প্যানেল IPCC এর গবেষণায় দেখা গেছে জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত গ্যাসই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। 2018 সালে বৈশ্বিক কার্বন ডাইঅক্সাইড নির্গমনের 89% এসেছিল জীবাশ্ম জ্বালানি এবং শিল্প থেকে। এই কার্বন ডাইঅক্সাইডের অনেকটাই আসে জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল দ্বারা পরিচালিত পরিবহন থেকে। IPCC সতর্ক করেছে বৈশ্বিক উষ্ণায়নকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে আগামী 11 বছরের মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে হবে। এ কারণে বিভিন্ন দেশ পরিবহন থেকে যেন CO2 কম নির্গত হয় সেজন্য বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে, ইঞ্জিনে বিভিন্ন ধরনের পরিবর্তন আনছে। তবে সবচেয়ে ইকো ফ্রেন্ডলি যানবাহন হচ্ছে ইলেকট্রিক যানবাহন। 2023 সালে বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ি বিক্রি 2022 সালের তুলনায় 35% বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রায় 1,40,00,000 নতুন ইলেকট্রিক গাড়ি নিবন্ধিত হয়েছিল। আর আমাদের দেশে আমরা ইলেকট্রিক গাড়ি বলতে ইজি বাইক, অটোরিকশা এসবকে চিনি। গত সরকার এই ইলেকট্রিক গাড়িকে বাংলাদেশের টেসলা হিসেবে ঘোষণা দিয়েছিল। অন্যদিকে প্যারিস চুক্তির অধীনে বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে পরিবহন খাতে 34 লাখ টন কার্বন নির্গমন কমানোর এগ্রিমেন্ট করেছে। প্রশ্ন হলো, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, প্যারিস চুক্তিতে দেওয়া কথাকে বাংলাদেশ ধরে রাখতে পারবে? কাউন্টার পয়েন্ট রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ইভি ইন্ডাস্ট্রিতে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটার চীন। প্রতি বছর চীনের সেলস বেড়েই যাচ্ছে, যেখানে উন্নত দেশগুলো এবং অন্যান্য দেশগুলো ইলেকট্রিক গাড়ির দিকে ফোকাস করছে, সেখানে বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়? বাংলাদেশের অভ্যন্তরীণ কাঠামো, পরিবেশ এবং নীতিমালা কি ইলেকট্রিক গাড়ির চলাচলের জন্য সুবিধাজনক? যে দেশে ব্যাটারি চালিত রিক্সা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়, সেই দেশ কি পারবে প্যারিস চুক্তি ধরে রাখতে? সামান্য গরমে যে দেশের লোডশেডিং দেখা দেয়, সেই দেশ কি ইলেকট্রিক গাড়ির জন্য প্রস্তুত? আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। জনগণের জীবনমান সহজ করতে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। টেকনোলজির এই যুগে টেক ইন্ডাস্ট্রির পাশাপাশি এগিয়ে যাচ্ছে ইলেকট্রিক ইন্ডাস্ট্রি। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে অর্থের পরিবর্তে মানুষ যেমন ক্রিপ্টো কারেন্সিকে বেছে নিবে, ঠিক তেমনি পেট্রোল চালিত ট্রান্সপোর্টের পরিবর্তে ইলেকট্রিক ট্রান্সপোর্টের উপর নির্ভরশীল হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী 2020 সালে বাংলাদেশে 3,77,660টি ভেহিকেল রেজিস্টার করা হয়েছিল। এগুলোর মধ্যে মাত্র 20,093টি ভেহিকেল ছিল যাত্রীবাহী পরিবহন, অর্থাৎ অটোমোবাইল ইন্ডাস্ট্রির মাত্র 5.3% ছিল যাত্রীবাহী পরিবহন। শুধু তাই নয়, পেআরটি এর তথ্য অনুযায়ী অটোমোবাইল ইন্ডাস্ট্রির 82% ছিল মোটরসাইকেলের উপর নির্ভরশীল। বাংলাদেশ একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইলেকট্রিক ট্রান্সপোর্টের দিকে। মার্সিডিজ, অডির মতো বড় বড় ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি এখন বাংলাদেশে বিক্রি হচ্ছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলো এখন ইলেকট্রিক ভেহিকেলের দিকে শিফট হচ্ছে। প্যারিস চুক্তির অধীনে বাংলাদেশ সরকার পরিবহন খাতে 34 লাখ টন কার্বন নির্গমন কমানোর এগ্রিমেন্ট করেছিল, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম। তবে এই লক্ষ্য অর্জন করতে হলে বাংলাদেশকে 2030 সালের মধ্যে মোট ট্রান্সপোর্টের 30% ইলেকট্রিক ট্রান্সপোর্ট করতে হবে। ইলেকট্রিক ট্রান্সপোর্টের পরিমাণ বৃদ্ধি করতে না পারলে এই লক্ষ্য পুরোপুরিভাবে অর্জন করা হয়তো সম্ভব হবে না। আপনি হয়তো ভাবছেন ইলেকট্রিক গাড়ির সুবিধা আসলে কি? একটি ইলেকট্রিক গাড়ি চার্জ করতে খরচ হয় 4 থেকে 5 সেন্ট বা 6 থেকে 7 টাকা প্রতি মাইল, যেটা সাধারণ পরিবহন যেগুলো পেট্রোল, ডিজেল দ্বারা চালিত তার থেকে 70 থেকে 75% কম। এছাড়াও ইলেকট্রিক গাড়িতে মুভিং পার্টস অনেক কম থাকে, যার কারণে ইঞ্জিন অয়েল সহ রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম হয়। ইলেকট্রিক গাড়ি ব্যবহারে নানা ধরনের সুযোগ সুবিধা থাকলেও বাংলাদেশ হয়তো এখনো পুরোপুরিভাবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে ট্রান্সফর্ম হওয়ার জন্য প্রস্তুত নয়। কার এনথুজিয়াস্টদের জন্য এটা মানতে সমস্যা হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কথা অস্বীকার করা যাবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশের চার্জিং নেটওয়ার্ক অন্যান্য দেশের তুলনায় দুর্বল হওয়ার কারণে ইলেকট্রিক গাড়ি নিয়ে মালিকদের ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যার কারণে ইলেকট্রিক গাড়ির দাম অধিকাংশ হাতের নাগালের বাইরে চলে গেছে। ইলেকট্রিক গাড়ির মূল্যের রেঞ্জটাকে সাধ্যের মধ্যে নিয়ে আসতে হলে সর্বপ্রথম সহজলভ্য চার্জিং নেটওয়ার্ক তৈরি করতে হবে।
বিশেষ করে শহর অঞ্চলে যদি চার্জিং স্টেশনগুলোকে উন্নত না করা যায় তাহলে ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীদের সংখ্যা বাড়ানো সম্ভব হবে না, কারণ ইলেকট্রিক গাড়ি চার্জ করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ শক্তির প্রয়োজন। এজন্য চার্জিং স্টেশন এমন স্থানে তৈরি করতে হবে যেন সেটা জনসাধারণের জন্য নিরাপদ হয়। শহর অঞ্চলে ভবনগুলোতে ইলেকট্রিক গাড়ি চার্জিং এর কোনো ব্যবস্থা থাকে না। বর্তমানে আমরা শহরে যেসব বাসা বাড়িতে থাকি এখানে জাস্ট একটা ফাঁকা পার্কিং এরিয়া থাকে। ইলেকট্রিক গাড়ি কিন্তু এইসব পার্কিং এরিয়াতে থাকতে পারবে না, কারণ সাধারণত ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়া হয় রাতের বেলা এবং সকালবেলা মানুষ সেই গাড়ি নিয়ে বাইরে বের হয়। সো বর্তমানে শহর অঞ্চলে যে ধরনের পার্কিং ব্যবস্থা আছে এই ধরনের পার্কিং ব্যবস্থা যদি থাকে, এটাকে যদি ইলেকট্রিক গাড়ির জন্য প্রস্তুত করা না হয় কখনোই ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো যাবে না। প্রশ্ন হলো ইলেকট্রিক গাড়িকে কেন ইকো ফ্রেন্ডলি গাড়ি বলা হচ্ছে? ইলেকট্রিক গাড়ি পরিবেশ বান্ধব কারণ এটি চলার সময় কোনো কার্বন ডাইঅক্সাইড বা ক্ষতিকর গ্যাস নির্গত করে না এবং প্রচলিত গাড়ির তুলনায় বায়ু ও শব্দ অনেক কমায়। এটি নবায়নযোগ্য শক্তি যেমন সৌর বা বাতাসের শক্তি থেকে চার্জ করা যায়, ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর কমে, যা পরিবেশের জন্য ইতিবাচক। বিশেষজ্ঞরা ধারণা করছে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাংলাদেশের পরিবেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে যানবাহন থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এর কারণে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। স্টেট অব গ্লোবাল এয়ার 2024 রিপোর্ট অনুযায়ী 2021 সালে বাংলাদেশে বায়ু দূষণের কারণে 2,35,000-এরও বেশি মানুষ মৃত্যু হয়েছে, যেটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং। পরিবেশকে বাঁচানোর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ইলেকট্রিক ট্রান্সপোর্টের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, কারণ এক্সপার্টরা দাবি করছে ইলেকট্রিক ভেহিকেল ইকো ফ্রেন্ডলি। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর তারা একটা ঘোষণা দিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে ঢাকা শহরে যত ফিটনেসবিহীন বাস আছে সেগুলাকে সরিয়ে ফেলতে হবে, কারণ এইসব ফিটনেসবিহীন বাসের ইঞ্জিন কিন্তু ভালো না। যেটা ওই গাড়িটি নতুন থাকা অবস্থায় যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করত এখন তার থেকে 4-5 গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত করে। এখন প্রশ্ন হলো সত্যিই কি ইলেকট্রিক গাড়ি ইকো ফ্রেন্ডলি? চলুন এই বিষয়ে গভীর পর্যালোচনা করা যাক। ইলেকট্রিক ভেহিকেল সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এই ধারণাকে অনেক এক্সপার্টরাই মিসকনসেপশন মনে করছে। ইলেকট্রিক গাড়ি থেকে যদিও সরাসরি কোনো ধোঁয়া নির্গত হয় না, কিন্তু ইলেকট্রিক গাড়ি এবং ব্যাটারি তৈরির সময় কিছুটা পরিবেশ দূষণ হতে পারে। এছাড়াও ইলেকট্রিক গাড়ির জন্য বিদ্যুৎ উৎপাদনের সময় পরিবেশ দূষণ হতে পারে। বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ দূষণ যেন কম হয় সেজন্য অনেক দেশ বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকছে। বিদ্যুৎ উৎপাদনের প্রসঙ্গ আসতে মনে পড়ে গেল বাংলাদেশের লোডশেডিং এর কথা। বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশের মতো অসম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ সমস্যায় জর্জরিত। বৈদ্যুতিক যানবাহনের সফলতা অনেকটাই নির্ভর করে একটি নির্ভরযোগ্য এবং টেকসই বিদ্যুৎ গ্রিডের উপর। ঘন ঘন লোডশেডিং যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই ক্ষতিকর। সরকার পতনের পূর্বে 24-এর আন্দোলনের সময় দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকায় আইটি ইন্ডাস্ট্রিগুলো কি অবস্থা হয়েছিল তা আমরা দেখেছি। সচল ইন্টারনেট ব্যবস্থা যেমন সবার কাম্য, তেমনি পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করাও এখন শুধু সময়ের দাবি। বিশেষ করে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিকে টেকসই করতে হলে বাংলাদেশ সরকারকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। আপনি কি কখনো ভেবেছেন ইলেকট্রিক গাড়ির ব্যবহার যদি বাংলাদেশে বেড়ে যায় তাহলে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা কি হবে? ইলেকট্রিক ট্রান্সপোর্টের ব্যবহার যদি বাংলাদেশে বেড়ে যায় তাহলে বৈদ্যুতিক সংকট পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, কারণ বাংলাদেশ এখনো ইলেকট্রিক গাড়ির জন্য পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই দিতে প্রস্তুত নয়। তাহলে কি ইভি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ কখনোই আসার আলো দেখবে না? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর আমি এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না, তবে ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের 47তম বিজয় হয়তো বিশ্বের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে বড় ধরনের আশীর্বাদ। কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলেকট্রিক গাড়ির আসলে কি সম্পর্ক? যে কোনো দেশের পলিটিক্সের সাথে ইকোনমির একটা সরাসরি সম্পর্ক থাকে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ঠিক করা, কারণ বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদমই ভালো না। একটি দেশের রাজনীতিকে সেই দেশের ব্রেনের সাথে তুলনা করা যেতে পারে। পলিটিক্স যদি কোনো দেশের ব্রেন হয় তাহলে ইকোনমি সেই দেশের হার্ট। কোনো দেশে যখন পলিটিক্যাল কোনো পরিবর্তন আসে তখন তার ইম্প্যাক্ট সেই দেশের ইকোনমির উপরও পড়ে। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সাথে যেমন ক্রিপ্টোকারেন্সির একটা ওপেন সিক্রেট রিলেশন রয়েছে, তেমনি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির সাথেও সম্পর্ক রয়েছে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমার চ্যানেলের ভিডিও লিস্ট থেকে আপনি ঘুরে আসতে পারেন। আমি ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সির বিষয়ে একটি ডিটেইল ভিডিও আপলোড করেছি, যেটা আমি উপরে এবং ভিডিও ডেসক্রিপশনে লিংক অ্যাড করে দিব। ইলন মাস্ক ইভি ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটি নাম। তার কোম্পানি টেসলা সবসময় আলোচনার শীর্ষে থাকে। আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছিল ইলন মাস্ক। তাই ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইলন মাস্কের সাথে মিলে ইভি ইন্ডাস্ট্রিকে আরো এক্সপ্যান্ড করবে। ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের কানেকশন তো বুঝলাম, কিন্তু এর সাথে বাংলাদেশের বর্তমান সরকারের কি কানেকশন? আপনি হয়তো জানেন ডক্টর ইউনূস পুরো বিশ্বে সুপরিচিত একটি নাম। বাইরের রাষ্ট্রগুলোর সাথে ডক্টর ইউনূসের বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। হয়তো ভবিষ্যতে বাংলাদেশে ইভি ইন্ডাস্ট্রিকে আরো এক্সপ্যান্ড করতে আমেরিকা কিংবা চীনের মতো উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশকে সাহায্য করবে। তবে তার আগে বাংলাদেশ সরকারকে অবশ্যই ইলেকট্রিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য যথাযথ ইনফ্রাস্ট্রাকচার এবং পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে হবে। ইলেকট্রিক গাড়ির দাম শুনলে সাধারণ মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি জানি এই মুহূর্তে হয়তো অনেকেই ভিডিও স্কিপ করে ইলেকট্রিক গাড়ির দাম দেখতে চলে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি কিছু মডেলের দাম উল্লেখ করে দিচ্ছি। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে মার্কেটে 3 ধরনের ইলেকট্রিক গাড়ির দাম অ্যাভারেজ রেঞ্জের মধ্যে রয়েছে। প্রথমেই আছে হ্যাভেল, যেটার দাম 50 লাখ টাকার আশেপাশে। তবে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির বর্তমান মূল্য 50 লক্ষ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে MG4 ইভি। এই মডেলের ইলেকট্রিক গাড়ির মূল্য 50 লাখ টাকার আশেপাশে। এই তালিকার 3 নম্বরে রয়েছে BYD Atto 3 এর দাম। বর্তমানে এই কোম্পানিটি বিশ্বের বড় ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোর মধ্যে একটি। এই গাড়িটির বর্তমান মূল্য 55 লাখ টাকা। বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশের মতো অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের সমস্যায় ভুগছে। বৈদ্যুতিক যানবাহনের সাফল্য একটি নির্ভরযোগ্য এবং টেকসই বিদ্যুৎ গ্রিডের উপর অনেকাংশে নির্ভরশীল। আগের সমস্যাগুলোকে সমাধান করা গেলেও বড় একটা সমস্যা হচ্ছে ট্যাক্স। আমদানিকৃত পরিবহনের উপর অতিরিক্ত ট্যাক্স সংযোজন ইলেকট্রিক গাড়ি ব্যবহারে বড় ধরনের বাধা। এছাড়াও বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি তৈরি, আমদানি এবং ব্যবহারের উপর বিশেষ নীতিমালা তৈরি করতে হবে। সুষ্ঠু পরিকল্পনা এবং কার্যকারী বিধিনিষেধ প্রস্তুত না করা হলে বাংলাদেশে ইভি ইন্ডাস্ট্রির জন্য অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। এত চ্যালেঞ্জের পরেও আমরা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রগতি দেখতে পাচ্ছি। বর্তমান চ্যালেঞ্জগুলোকে যদি মোকাবেলা করা সম্ভব হয় তবে বাংলাদেশ খুব শীঘ্রই নিরাপদ পরিবহনের জন্য গ্লোবালি পরিচিতি পাবে। পুরো বিশ্বের প্রায় 14 মিলিয়ন বা 1,40,00,000 ইলেকট্রিক গাড়ি রেজিস্ট্রেশন করা হয়েছে। 2008 সালে ইলেকট্রিক গাড়ি বিক্রির হার যেখানে মাত্র 2% ছিল, 2022 সালে ইলেকট্রিক গাড়ি বিক্রির হার দাঁড়ায় 14%, 2023 সালে বেড়ে দাঁড়ায় 18%। আপনি কি ভাবতে পারছেন বিশ্ব এখন কোন দিকে এগিয়ে যাচ্ছে? বিভিন্ন দেশের সরকার এবং বিভিন্ন কোম্পানি বর্তমানে ইলেকট্রিক কার তৈরির দিকে ফোকাস করছে। ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কম্পিটিশন তৈরি করছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি এগিয়ে আছে টেসলা। প্রতিযোগিতার মূল কারণ প্রফিট অর্জন করা। এটা ছাড়াও কিন্তু আরেকটি কারণ রয়েছে। যারা সচেতন তারা তেল ব্যবহারে লাগাম টানতে ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে ইলেকট্রিক ট্রান্সপোর্টকে এত বেশি গুরুত্ব দিচ্ছে। ব্যাটারি চালিত ট্রান্সপোর্টগুলো জলবায়ু পরিবর্তনে ব্যাপক পরিসরে ভূমিকা রাখে। হুটহাট জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর জন্য মারাত্মক হুমকি। প্রতি বছর বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলছে, আর এর কারণ হিসেবে পরিবেশবিদরা পরিবেশ দূষণকেই দায়ী করছে। যেহেতু ইলেকট্রিক গাড়িকে ইকো ফ্রেন্ডলি হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাই টেক ইন্ডাস্ট্রি এখন ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে মনোনিবেশ করছে। শুধু ইলেকট্রিক ইন্ডাস্ট্রি নয়, মোটা অঙ্কের রেভিনিউ জেনারেট করতে বিভিন্ন প্রাইভেট কোম্পানি বর্তমানে স্পেস ইকোনমিতে ইনভেস্ট করছে। আপনি যদি স্পেস ইকোনমি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আমি স্পেস ইকোনমির উপর বানাবো। সেখানে আমি এক্সপ্লেইন করব কিভাবে বড় বড় প্রাইভেট কোম্পানি মহাকাশকে ব্যবহার করে তাদের পকেট ভারী করছে।